ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ। পিআর দাবি করে কোনো লাভ নেই বলছে বিএনপি। বিদ্যমান সংবিধানের অধীনে ভোটে অংশগ্রহণ নিয়ে সংশয় এনসিপির। একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। এই সমস্ত রাজনৈতিক দলেরা পিআর করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন। আসুন আলাপ আলোচনা করি। জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সংশয়ের জায়গা রয়েছে। সংবিধানে না থাকায় পিআর পদ্ধতি নিয়ে কিছু করার নেই কমিশনের, জানালেন সিইসি। নির্বাচন নিয়ে সরকার থেকে চাপ এলে ছাড়বেন পদ, কোনো ষড়যন্ত্রে বানচাল হবে না ভোট। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকায় পৌঁছেই এনসিপি, জামায়াত ও বিএনপির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক। নির্বাচন, বাণিজ্য, প্রতিরক্ষা ও সার্ক নিয়ে আলোচনা। উঠেছে ৭১ প্রসঙ্গও। ডাকসু নির্বাচন ঘিরে কুশল বিনিময়ে প্রার্থীরা। ভোট আইডি দিয়ে মব তৈরির শঙ্কা ছাত্র দলের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের। বাধা পেলে প্রকাশের হুঁশিয়ারি উপাচার্যের। অস্ত্র ঠেকিয়ে তাণ্ডব চালিয়ে ফার্মেসিতে চাঁদাবাজি। মহাখালীর চাঞ্চল্যকর ঘটনায় মূল আসামি গ্রেফতার। বিভিন্ন দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, ব্রিফিংয়ে র্যাব। এবং কাগজে কলমে আটকে প্রত্যাবাসন। ৮ বছরেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে। আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ফের আসার আলো। বাংলাদেশের নিজস্ব রোডম্যাপ তৈরির তাগিদ। ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ, তাই পিআর দাবি করে কোনো লাভ নেই বলে জানিয়েছেন বিএনপি নেতারা। জনগণের আকাঙ্ক্ষা না বুঝলে সেই দল টিকবে না বলেও জানান তারা। বৈষম্য কমিয়ে অধিকার প্রতিষ্ঠার সময় উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টায় হতাশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব। মিছিল আর স্লোগানে মুখরিত রাজপথ। দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির সম্মেলনে বাড়তি উচ্ছ্বাস নেতাকর্মীদের। শনিবার সম্মেলন উদ্বোধন করে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের মানুষ পিআর নয়, ভোটের সময় প্রার্থীকে দেখতে চান। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। পিআর মানুষ খায়ও না, পরেও না, বিশ্বাসও করে না। এদিকে ৫ বছর পর অনুষ্ঠিত হয় কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতির দাবি করে কোনো লাভ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব দলকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত রাজনৈতিক দলেরা পিআর করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন, আসুন আলাপ আলোচনা করি। আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। ডিআরইউতে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে দল জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে না, সে দল টিকবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনের সমাধান রাতারাতি সম্ভব নয়। বিএনপি যখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তখন বিষয়গুলো ভিন্ন খাতে নিয়ে দেশে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে, মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। ব্রাহ্মণবাড়িয়া শহরে বিএনপির জনসভায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বিএনপির সদস্য হতে পারে না। সদস্য হতে পারবে না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। বিদ্যমান সংবিধানের অধীনে ভোট হলে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই সনদের খসড়া নিয়ে পর্যবেক্ষণ জানাতে দুপুরে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাতে সনদ নিয়ে প্রতিক্রিয়া জানান দলটির নেতারা। অভ্যুত্থানকালীন সময়ে এ সময় বিদ্যমান সংবিধানের অধীনে ভোট হলে তাতে এনসিপির অংশগ্রহণ নিয়ে সংশয় জানিয়ে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না তার দল। জুলাই সনদের প্রস্তাবনাগুলো সেগুলোকে যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয়, তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করাই একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয়। যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। এদিকে বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউশনে জুলাই সনদ আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাতে অংশ নিয়ে ৭২-এর সংবিধানে নয় জুলাই সনদের অধীনে নির্বাচন এবং শপথ আয়োজনের দাবি জানান বক্তারা। এই সনদের অধীনেই নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে, শুধু নির্বাচন না, শপথ ইনক্লুডিং। ৭২-এর সংবিধান এবং ৭৪ সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি, ওই শপথে আমরা যেতে চাই না। জুলাই সনদের বিভিন্ন ধারা, বিভিন্ন প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে এটা প্রাধান্য পাবে। প্রাধান্য পায় কিভাবে? সংবিধান তো সর্বোচ্চ আইন, তাইলে এটা তো কনফ্লিক্টিং। আপনারা একটু সময় নিয়ে ভিশন 2030টা দেখতে পারেন, যেটা 2016 সালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। আজকে আমরা যেগুলো নিয়ে আলাপ আলোচনা করছি, প্রত্যেকটা সেখানে ডিটেলে দেওয়া আছে। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া বের করতে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে কমিশন। কতগুলো মৌলিক সংস্কার আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, বাস্তবায়িত হলে বোঝা যাবে এটা সঠিক কিনা এবং এটা কার্যকর কিনা। তো এই নিয়ে আমরা এখন বিশেষজ্ঞদের মতামত দিচ্ছি। বিশেষজ্ঞদের মতামত ভিত্তিতে আমরা আশা করি যে আমরা একটা পথ খুঁজে পাবো যার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে। পেয়ার ও বিদ্যমান ব্যবস্থার দুটিতেই ভালো খারাপ রয়েছে জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, কমিশনের পক্ষ থেকে উচ্চ কক্ষে পেয়ার এবং নিম্ন কক্ষে আসন সংখ্যার অনুপাত প্রস্তাব রাখা হয়েছে। রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংবিধানে আনুপাতিক পদ্ধতি না থাকা নির্বাচন কমিশনের বাইরে যেতে পারে না বলে জানিয়েছেন সিইসি। ভোটকেন্দ্র বা ব্যালট বক্স দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সরকার থেকে চাপ এলে পদত্যাগ করবেন বলেও জানান সিইসি। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত কমিশন। এরই মধ্যে সঠিক সময়ে ভোট হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। প্রধান নির্বাচন কমিশনার জানালেন, ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচনের জন্য জোর প্রস্তুতি চলছে। শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, বিগত নির্বাচনে অনিয়মকারীদের এবার দায়িত্বে রাখা হবে না। বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো চাপ এলে দায়িত্বে থাকবেন না বলে সাফ জানান সিইসি। যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো। এবার দাঁত ভাঙা জবাব দিতে হবে। ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা দায়িত্বে রাখবো না। যেদিন সরকার চাইবে ওনার হুকুম মতো কাজ করতে, আমাকে চেয়ারে দেখবেন আপনারা। আনুপাতিক পদ্ধতি সংবিধানে নেই উল্লেখ করে সিইসি বলেন, বিধান পরিবর্তনের আগে এর বাইরে যেতে পারে না কমিশন। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। এদিকে রাজধানীর মিরপুরে বিএডিসির হিমাগার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা কিংবা কোনো ধরনের ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না। নির্বাচনের আগে অবৈধ প্রায় সব অস্ত্র উদ্ধার হওয়ার আশা তার। জনগণ হলো ডিসিশন নেবে। জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলো যেন ভোটারমুখী হয়ে যাবে, সেই সব দেখবেন এইসব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অবশ্যই আমরা উদ্ধার করে ফেলব।
এদিকে গাজীপুরে আনসার বাহিনীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক জানান, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত 6.5 লাখ আনসার সদস্য। 6.5 লক্ষ আমাদের সদস্য পুরো সারা দেশব্যাপী নির্বাচনে মোতায়েনে থাকবে। শক্তিশালী সুবৃহৎ বাহিনী, যেটা কিনা প্রতিটা ভোট কেন্দ্রের নিরাপত্তায় মৌলিক কাজগুলো করবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আনসার বাহিনীকে আরও দক্ষ করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকারি সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দেশটির দূতাবাসে বৈঠক করেছেন এনসিপি, জামায়াত ও বিএনপি নেতাদের সঙ্গে। কাল প্রধান উপদেষ্টা ও বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে 2 দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব। এদিন পাকিস্তান দূতাবাসের আমন্ত্রণে ইসহাক দারের সঙ্গে বৈঠক করে এনসিপি, জামাত ও বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে নেতারা জানান, ভারতের বাধা এড়িয়ে সার্ক কার্যকরের উপায়, প্রতিরক্ষা সহযোগিতা, আগামী নির্বাচন ও 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদেরকে বলেছি 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী। গোটা দক্ষিণ এশিয়ায় আমরা যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, এবং তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার। রোববার প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ সহ 5-6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর শঙ্কা, বট আইডি দিয়ে সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে মব তৈরি করা হতে পারে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্র শিবির প্যানেল। বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে উপাচার্য বলেন, বাধা এলে সবকিছু প্রকাশ করে দেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ক্যাম্পাস জুড়ে সরব প্রার্থীরা। শনিবার দুপুরে অমর একুশে হলে কুশল বিনিময় করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেও বট আইডি দিয়ে প্রোপাগান্ডার কারণে মব তৈরির শঙ্কা তার। অনেক বট আইডি দিয়ে বিভিন্ন বক্তব্য কাট করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ সহ প্যানেলের অন্য সদস্যরা। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদের বন্ধুদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে। আমরা সবাইকে আহ্বান করছি, আসেন এই ধরনের কাদা ছড়ি আমরা বন্ধ করি। আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যদি এভাবে আচরণবিধি লঙ্ঘন করি তাহলে এর মাধ্যমে আমাদের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে শঙ্কা জানান ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বেনিয়ামিন মোল্লা। কিছু সংকট জিয়ে রাখলাম, তোমরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবা, আন্দোলন করবা, মারামারি করবা, আর আমরা বলবো যে এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন দেওয়া যাচ্ছে না, ডাকসু নির্বাচন কিছুদিন পিছিয়ে দিতে হবে, অথবা সংঘাত সহিংসতা শুরু হয়ে গেলে তাহলে ডাকসু নির্বাচন এখন এই মুহূর্তে সম্ভব না। ডাকসু নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য। বাধা এলে সবকিছু প্রকাশ করে দেয়া হবে। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। শনিবার পর্যন্ত 34 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। ডাকসু ও হল সংসদের ভোট হবে আগামী 9 সেপ্টেম্বর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পান্থপথের রাজাবাজার এলাকার ব্যস্ত সড়কে ধসে পড়ে নির্মাণাধীন ভবনের দেয়াল, চাপা পড়ে ভবনের কেয়ারটেকার আহত হয়েছেন অন্তত 4 জন।
শনিবার বেলা 12:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় নির্মাণাধীন ভবনের সামনে কাজ করছেন কয়েকজন শ্রমিক। হঠাৎ ভবনের দেয়াল ভেঙে পড়ে তাদের উপর। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। ভেঙে পড়া দেয়ালের নিচ থেকে উদ্ধার করা হয় নিহত আবুল হোসেনকে। তিনি নির্মাণাধীন সেই ভবনের কেয়ারটেকার ছিলেন। কেয়ারটেকার হিসেবে ছিল, টুকটাক কাজ আর কি করতো, কেননা যেহেতু উনি কেয়ারটেকার, ওনার দেখার দায়িত্ব আছে। ওনার সাথে আরও লোক ছিল, কাজ করতেছিল। যখন কাজ করতেছে ওটা হঠাৎ ভেঙে পড়ছে, কথা বুঝতে পারছি, যার কারণে দুর্ঘটনাটা ঘটছে। স্থানীয়রা জানায় ট্রান্সমিটার বিস্ফোরণ হওয়ার পরই নির্মাণাধীন ভবনটির দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় একজন, আহত হয় বেশ কয়েকজন। পাশে একটা ট্রান্সমিটার আছে, ওটা বাস্ট হয়। বাস্ট হওয়ার 10 সেকেন্ডের মধ্যে আর কি এটা ভেঙে পড়ে। জোহরের টাইমে ছিল, বেশি লোক ছিল না। যে একেবারে সামনে ছিল সে আর কি স্পটেই মারা যায়, মানে তার গায়ের উপরে পুরো পড়ে। উপর থেকে মানে ওটা কি ভাঙা পড়লো, মানে আমি এই সাইড করে গেছি, আমার মাথা ফাইটে গেছে। তারপরে দিন হচ্ছে যা ফিটও সরে গেছে। ওনাকে দেখে গেছি ভিতরে কাজ করে, এবার তো ওইটা ভাঙা পড়ছে। এর তলে এখানে একজন ছিল, ওই পাশে একজন ছিল। এবারে নিয়ে একজন হসপিটালে গেছে আর একজন মারা গেছে। ঘটনাস্থলে দেখা যায় ভবনটির সামনের দেয়ালের পুরো অংশ পশ্চিম রাজাবাজার মুখী সড়কের প্রায় অর্ধেক জুড়ে পড়েছিল। প্রায় 3 ঘন্টা বন্ধ রাখা হয় যান চলাচল। দুর্ঘটনার পর নির্মাণাধীন ভবনটির সংশ্লিষ্ট কাউকে সেখানে পাওয়া যায়নি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেয়ার 8 বছর পেরোলেও এখনও একজন রোহিঙ্গাও ফিরতে পারেননি নিজ দেশে। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যা প্রত্যাবাসনের পথ আরও কঠিন করে তুলেছে। গুলিবিদ্ধ হয়ে পা হারান হাফেজ আহমদ। রাখাইনের শিকদার পাড়া গ্রামে সেনা অভিযানের ভয়াবহতা আজও তাড়া করে তাকে। প্রাণ বাঁচাতে স্ত্রী সন্তান নিয়ে পাড়ি জমান বাংলাদেশে, কিন্তু বেঁচে ফিরলেও গেল 8 বছরে ফেরা হয়নি স্বদেশে। হাফেজ আহমেদের মতো লাখো রোহিঙ্গার আস্থা নেই আর স্বদেশে ফেরা নিয়ে। মিয়ানমার 8 লাখ রোহিঙ্গার তালিকা পর্যালোচনা করে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত বলে স্বীকার করে, কিন্তু এখন পর্যন্ত নেই বাস্তব কোনো অগ্রগতি। সেপ্টেম্বরে জাতিসংঘে, ডিসেম্বরে কাতারের দোহাতে যে আন্তর্জাতিক সম্মেলন, এবং দুটির ক্ষেত্রেই বাংলাদেশ সরকার একটা সমন্বয়ের কাজ করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে দিন দিন জটিল হচ্ছে প্রত্যাবাসন। শুধুমাত্র যদি এটি বাংলাদেশের হাতে থাকতো তাহলে আমরা তো 2018-19 এর প্রত্যাবাসন হয়ে যেত। এমন প্রেক্ষাপটে আগামী 24 আগস্ট কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।